আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আমি ইতিপূর্বে আপনাদের বেশ কিছু ক্লাস নিয়েছি। আমি মোজাম্মেল ক্লাসের ইতিপূর্বে আপনাদের যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো থেকে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আজকে আমি যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে বাংলাদেশের রাজস্ব আইনের একটা চ্যাপ্টার, যে আয়কর কর্তৃপক্ষ কারা। চ্যাপ্টারটার নাম হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি। তো আমরা ইতিপূর্বে সেকশন কাকে বলেন, আর্টিকেল কাকে বলে, এগুলো মোটামুটি পড়িয়েছি আমি এবং বোঝানোর চেষ্টা করেছি। আমার ধারণা যে আপনারা ইতিপূর্বে লেকচার শিটগুলো থেকে লেকচারগুলো শুনে সেখান থেকে কিছু বই কালেকশন করেছেন এবং কিছু কিছু নোট করার চেষ্টা করেছেন। আসলে মহামারীর কারণে আমরা সাধারণত রেগুলার ক্লাস নিতে পারছি না সরাসরি, যার জন্য অনেক কিছু মিসিং হচ্ছে। আমি ইতিপূর্বে যে ক্লাসগুলো করিয়েছি তাদের মধ্যে থেকে প্রথম ক্লাসে আমি বুক লিস্ট দিয়েছি, সেখান থেকে আপনারা হয়তো বা কিছু বই কালেক্ট করেছেন এবং আশা করি এই বুক লিস্ট এবং এই বুকগুলো থেকেই মূলত বাসায় বসে কিছু কিছু পড়ার চেষ্টা করতে হবে। আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি। আমি ইতিপূর্বে ইনকাম ট্যাক্স কাকে বলে পড়িয়েছি, ইনকাম ট্যাক্সের ক্লাসিফিকেশন, বৈশিষ্ট্য, অনেকগুলো ডেফিনেশন, অনেক কিছু পড়িয়েছি। এখন ইনকাম ট্যাক্স অথরিটিটা কারা, আসলে ইনকাম ট্যাক্সটা কে কালেক্ট করবে, কারা এই অথরিটি, এটা বলা আছে সেকশন 3-তে। আমরা জানি যে বাংলাদেশের যে রাজস্ব আইন সেখানে মূল আইনটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এটা 1984 সালে একটা আইন। সেই আইনের সেকশন 3 বলছেন যেসব সরকারি কর্মকর্তা তাদের আয়ের উপর কর ধার্যকরণ এবং আদায়ে নিয়োজিত আছেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ হিসেবে গণ্য করা হয়ে থাকে। তবে এখানে একটা কথা আছে যে 1984 সালে আয়কর অধ্যাদেশের সেকশন 11-এ আরেকটা কথা বলছেন যে আপিলের ট্রাইব্যুনাল আয়কর কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাহলে আমরা পাচ্ছি এখানে দুটা জিনিস। একটা হচ্ছে যে 1984 সালের আয়কর অধ্যাদেশের ধারা 3 অনুযায়ী যেসব সরকারি কর্মকর্তা তাদের কার্যসমূহ সম্পাদন করেন তাদেরকে সমষ্টিগতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয়, এবং 1984 সালের আয়কর অধ্যাদেশের ধারা 11 অনুযায়ী গঠিত আপিলের ট্রাইব্যুনাল আয়কর কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হয়। তার মানে এখানে হচ্ছে দুইটা বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে যে যেসব সরকারি কর্মকর্তা ট্যাক্স কালেক্ট করবেন তারা ইনকাম ট্যাক্স অথরিটি, এবং সেকশন 11-এ বলছেন অ্যাপিলেট ট্রাইব্যুনালটাও হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি হিসাবে গঠিত হবে। তো মূল বিষয়টা হচ্ছে কি, যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সেকশন 3 এবং সেকশন 11 এই দুইটা সেকশনই মূলত ডিল করছেন ইনকাম ট্যাক্স অথরিটি নিয়ে। যদিও ইনকাম ট্যাক্স অথরিটির দুটো পার্ট আছে, যদি আমরা ক্লাসিফিকেশন দিই সে বিষয়টা আর একটু ডিটেলস আলোচনা করতে পারবো। তো প্রথম যে প্রাইমারি যে ডেফিনেশনটা সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি কারা, এবং ইনকাম ট্যাক্স আপিলেট অথরিটি যারা তারাও হচ্ছে একটা ইনকাম ট্যাক্স অথরিটির একটা পার্ট। সো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে সেকশন 3 এবং সেকশন 11, তার মানে হচ্ছে ধারা 3 এবং ধারা 11 যদি আমরা পড়ে নিই ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের 1984-এর যে মূল আইনটা, সেই মূল আইনের সেকশন 3 এবং 11 পড়লে আমাদের এই ডিটেলস বিষয়টা বোঝা সম্ভব হবে। আমি আশা করছি আমি প্রথম ক্লাসে আপনাদেরকে এটা বলেছিলাম যে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ম্যানুয়াল পার্ট 1 এবং পার্ট 2 কেনার জন্য। হয়তো আপনারা অলরেডি কিনেছেন, যদি না কিনে থাকেন সেটা কালেক্ট করার চেষ্টা করবেন, কিংবা আপনারা ক্রোমে সার্চ দিয়ে কিংবা গুগল থেকে অনেক কিছু ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, ইনকাম ট্যাক্স অথরিটিটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। ক্লাসিফিকেশন যদি আমরা নেই সেখানে দেখা যাচ্ছে যে প্রশাসনিক কর্তৃপক্ষের একটা পার্ট এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষের একটা পার্ট। তো প্রশাসনিক কর্তৃপক্ষ কারা? এই প্রশাসনিক কর্তৃপক্ষ অনেকজন সমষ্টিগত লোকজন নিয়ে, সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে প্রশাসনিক কর্তৃপক্ষটা গঠন করা হয়েছে। বিচার বিভাগীয় কর্তৃপক্ষটা আলাদা। এখন আমরা যদি বলি যে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ কারা, ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের ক্লাসিফিকেশনটা কী, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষ হচ্ছে তারা, এবং ইনকাম ট্যাক্স কর্তৃপক্ষের ক্লাসিফিকেশনটা হচ্ছে দুভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষ আর একটা হচ্ছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এখন যদি প্রশাসনিক কর্তৃপক্ষ আমরা দেখি, দেখা যাচ্ছে যে প্রশাসনিক কর্তৃপক্ষের মধ্যে অনেকজন লোকের সমষ্টিগতভাবে অনেকে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে প্রথমে আছেন জাতীয় রাজস্ব বোর্ড। এটা আবার অনেকভাবে পার্ট করা হয়েছে। আমরা প্রথমেই বলি যে ক্লাসিফিকেশনটা হচ্ছে 2 টাইপস। একটা হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষ, একটা হচ্ছে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষকে আবার অনেকভাবে ভাগ করা হয়েছে, যেমন 1 জাতীয় রাজস্ব বোর্ড, 2 নম্বর হচ্ছে মহাপরিচালক পরিদর্শন কর, 3 হচ্ছে মহাপরিচালক প্রশিক্ষণ। আমি আবার একটু বলে নিচ্ছি সংক্ষেপে।
1 নম্বর জাতীয় রাজস্ব বোর্ড, 2 মহাপরিচালক পরিদর্শন কর, মহাপরিচালক প্রশিক্ষণ, 3 4 হচ্ছে মহাপরিচালক উইদিন ব্র্যাকেট সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, 5 কর কমিশনার ব্র্যাকেট হবে যে বৃহদাকার কর প্রদানকারী ইউনিট, তারা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা, কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার, তারপর হচ্ছে পরিদর্শন যুগ্ম কর কমিশনার, তারপর উপকর কমিশনার, কর আদায়কারী কর্মকর্তা, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার এবং কর পরিদর্শক। মোট এখানে 13 জনের কথা বলা হয়েছে। সো আমরা যদি দেখি যে প্রশাসনিক কর্তৃপক্ষ কারা, এই প্রশাসনিক কর্তৃপক্ষ হচ্ছে ওনারা। এবং আপনারা দেখবেন যে এই কর্তৃপক্ষ যারা, প্রশাসনিক কর্তৃপক্ষ যারা, এই প্রশাসনিক কর্তৃপক্ষের অ্যাপয়েন্টমেন্ট, তাদের পাওয়ার্স, তাদের কার্যকলাপ সমস্ত কিছু নিয়ে আলাদা একটা চ্যাপ্টারে আছে, যে চ্যাপ্টারগুলোতে বলা আছে যে এদের কীভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট হবেন, কীভাবে তারা কাজ করবেন, কে কীভাবে করবেন, কার পরে কীভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন, সেই বিষয়গুলো ডিটেলস এখানে বলা আছে। সো আমরা প্রথমেই পাচ্ছি প্রশাসনিক কর্তৃপক্ষ। প্রশাসনিক কর্তৃপক্ষকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এই লোকগুলো হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত লোক, অফিসার। সেকেন্ড থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ আবার বেশ কয়েকটা ভাগে বিভক্ত। যেমন 1 নম্বর হচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, 2 কর কমিশনার আপিল, 3 অ্যাপিলেট অতিরিক্ত কর কমিশনার এবং লাস্ট হচ্ছে অ্যাপিলেট যুগ্ম কর কমিশনার। সো আমরা পাচ্ছি যে 1984 সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সেকশন 3 এবং সেকশন 11, এই দুটো সেকশনে ডিটেলস তাদের যে ক্ষমতাটা, তাদের যে কর্তৃপক্ষটা, সেটা নিয়ে আলোচনা করছেন। এখন এই আলোচনার পরে আবার দেখা যাচ্ছে যে প্রশাসনিক কর্তৃপক্ষ যারা আছেন 13 জনের নাম আমি বলেছি ইতিপূর্বে, এই 13 জনের কি পাওয়ার্স, তাদের বৈশিষ্ট্যগুলো, তাদের অ্যাপয়েন্টমেন্ট, এই সবগুলো বিষয় নিয়ে আলাদা একটা চ্যাপ্টার করা হয়েছে, সেখানে আপনারা ডিটেলস পড়ে নিতে পারেন। এই করোনা মহামারীর কারণে আমরা আসলে ডিটেলস ক্লাস নিতে পারছি না, যেহেতু সরাসরি ক্লাস নেওয়া হয় না, সেক্ষেত্রে আমাদের বোর্ডে কিংবা লেখে বোঝানো সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা আপনাদেরকে ধরিয়ে দেবো, জাস্ট আপনারা টাচ করে একটু পরে নিয়ে যাবেন, তাহলে মানে ডিটেলস বোঝা সম্ভব হবে। তো আমি প্রশাসনিক কর্তৃপক্ষ কাকে বলে, প্রশাসনিক কর্তৃপক্ষের ক্লাসিফিকেশনটা এবং তাদের যে তারা কারা, এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু আলোচনা করার চেষ্টা করেছি। এই বিষয়গুলো আপনারা একটু ডিটেলস আর একটু দেখে নেবেন, তাহলে একটু বোঝা সহজ হবে। এখন ছোটো আরেকটা বিষয় আমি পড়াই নিই, সেটা হচ্ছে অপরাধ এবং দণ্ড। অপরাধ এবং দণ্ড কাদের, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স আমাদের সাবজেক্টে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজস্ব আইন। আমি ইতিপূর্বে ইনকাম ট্যাক্সের বিষয়গুলো কিছু নিয়ে আলোচনা করেছি, আজকে পড়িয়েছি ইনকাম ট্যাক্সের অথরিটিটা কারা। এখন যেটা পড়াবো সেটা হচ্ছে অফেন্স অ্যান্ড পেনাল্টি, অপরাধ ও দণ্ড। এই চ্যাপ্টারটা পরে আপনার একটু ভালো লাগবে, কারণ এই চ্যাপ্টারটা আমাদের ক্রিমিনাল অফেন্সের সাথে কিছু মিল আছে। যে আসলে 1984 সালের যে অধ্যাদেশটা, এই অধ্যাদেশের বলা আছে যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেয় কিংবা মিথ্যা তথ্য দিয়ে অসত্য তথ্য পরিবেশন করেন, সেক্ষেত্রে তারা যদি সুনির্দিষ্ট আইন বিধি লঙ্ঘন করেন, সেক্ষেত্রে তাদের জন্য কী পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, সেটা অবশ্যই শাস্তিস্বরূপ হতে পারে, অথবা যে অর্থ ধার্য করা হয় তাকে যদি ফাইনও করা হতে পারে। আমরা জানি যে পানিশমেন্টের অনেকগুলো ধাপ আছে। আমাদের যে বাংলাদেশের যে পার্সপেক্টিভটা, সেটা হচ্ছে যে পানিশমেন্ট অনেকগুলো ধাপ আছে। প্রথম যে একদম হায়েস্ট যে পানিশমেন্টটা, সেটা হচ্ছে ডেথ সেন্টেন্স, এটা হচ্ছে মৃত্যুদণ্ড, যদিও এই আইনে মৃত্যুদণ্ডের কথা বলা নাই। তারপর হচ্ছে পানিশমেন্ট আবার 2 ধরনের, একটা হচ্ছে সিম্পল ইমপ্রিজনমেন্ট, রিজারাস ইমপ্রিজনমেন্ট, একটা সশ্রম কারাদণ্ড, হচ্ছে বিনাশ্রম কারাদণ্ড। সেকেন্ডে বলা ছিল হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, ইমপ্রিজনমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট। তারপর হচ্ছে ফাইন। এই কতগুলো বিষয় নিয়ে এখানে পানিশমেন্টের কথাগুলো বলা হয়েছে। আজকের যে টপিকটা আমি পড়াবো সেটা হচ্ছে অপরাধ এবং দণ্ড। অপরাধ করলে আপনাকে দণ্ড পেতে হবে, আপনি যদি অফেন্স করেন সেক্ষেত্রে আপনাকে পানিশমেন্টের ব্যবস্থা সরকার দিয়ে রেখেছে, আমাদের এই আইনে বলা আছে। তো আমি আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে যে অপরাধ ও দণ্ড, এটা আলাদা একটা চ্যাপ্টার, এবং এখান থেকে প্রশ্ন আসে। যদি কোনো করদাতা আয়কর কর্তৃপক্ষের নিকট ভুল, মিথ্যা বা অসত্য তথ্য পরিবেশন করলে অথবা আয়কর অধ্যাদেশের বিভিন্ন ধারার বিধান লঙ্ঘন করে অপরাধ করলে আয়কর অধ্যাদেশ 1984 এর আওতায় করদাতার উপর শাস্তিস্বরূপ যে অর্থ ধার্য করা হয় তাকে জরিমানা বলে। আমরা দেখেছি যে সেকশন 123, 133, 137 ধারায় অর্থদণ্ড বা জরিমানা আরোপ সংক্রান্ত বিধান আছে। সেকশন 123 আপনার সেকশনগুলো কোড করে নেবেন।
সেকশন 123, সেকশন 123 থেকে 133 ও সেকশন 137 এই ধারায় অর্থদণ্ড বা জরিমানা আরোপ সংক্রান্ত বিধান আছে। জরিমানা ধার্য কর্তৃপক্ষ, আমরা ইতিপূর্বে পড়েছি যে ইনকাম ট্যাক্স অথরিটি, এখন বলছি যে জরিমানা ধার্যের কর্তৃপক্ষ, পেনাল্টি ইম্পোজিং অথরিটি। আচ্ছা, পেনাল্টি ইম্পোজিং অথরিটি কারা? উপকর কমিশনার, অ্যাপিলেট যুগ্ম কর কমিশনার, অ্যাপিলেট ট্রাইব্যুনাল। সেকশন 124 বলা আছে যে উপকর কমিশনার আয়ের বিবরণী দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা ব্যতীত অধ্যাদেশের 15 অধ্যায়ের জরিমানা পরিদর্শন যুগ্ম কর কমিশনের পূর্ণ অনুমতি বিনা আরোপে করতে পারেন না। পরিদর্শন যুগ্ম কর কমিশনার সরাসরি করদাতার উপর জরিমানা ধার্য করতে না পারলেও তিনি উপকর কমিশনার কর্তৃক জরিমানা আরোপের ধারা প্রয়োগ তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন। পক্ষান্তরে অ্যাপিলেট যুগ্ম কর কমিশনার অ্যাপিলেট ট্রাইব্যুনাল কোনো অপরাধের জন্য করদাতাকে সরাসরি জরিমানা আরোপ করতে পারেন। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা জানি যারা অফেন্স করেন তাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা আছে। এখন কী ধরনের অপরাধ করলে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে, কী ধরনের অফেন্স করলে আপনাকে কী পরিমাণ জরিমানা করা হবে, সে বিষয়টা আলোচনা করা হয়েছে সেকশনগুলোতে। আমি ইতিপূর্বে পানিশমেন্টের কথা বলেছি। তো এখানে যে সাবজেক্টটা আমরা যে টপিকটা পড়েছি সেখানে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ফাইনের কথা বলা হয়েছে। আপনি যদি রং ইনফরমেশন দেন ইনকাম ট্যাক্স অথরিটিকে, আপনারা রিটার্ন কার কাছে দেবেন? রিটার্নটা দেবেন ইনকাম ট্যাক্স অফিসে, ইনকাম ট্যাক্স অথরিটির কাছে। সেখানে যদি ধরা পড়েন যে আপনি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছু লোক মিথ্যা আশ্রয় নিয়েছেন কিংবা কিছু তথ্য গোপন করেছেন কিংবা অসত্য তথ্য উপস্থাপন করেছেন, সেক্ষেত্রে আপনারা সরকার পানিশমেন্টের ব্যবস্থা করে রেখেছেন। তেমন আপনাকে রিটার্ন দিলেই শুধুমাত্র আপনাকে সরকার ছাড় দিয়ে দিচ্ছেন না, সেক্ষেত্রে পানিশমেন্টের ব্যবস্থা আছে। আচ্ছা, এখন জরিমানার ক্ষেত্রে যে বিষয়গুলো, সে বিষয়গুলো হচ্ছে জরিমানার আরোপের ক্ষেত্রসমূহ। আরোপের ক্ষেত্রগুলো কী কী? এক নম্বর হচ্ছে যে নির্ধারিত পদ্ধতিতে হিসাবটি রক্ষণাবেক্ষণ না করা দণ্ড। নির্ধারিত পদ্ধতিতে হিসাবাদি রক্ষণাবেক্ষণ না করা দণ্ড, এটা বলা আছে সেকশন 123-তে। 2, আয়কর রিটার্ন দাখিল না করার দণ্ড 124-এ। ভুয়া কর প্রদানকারী পরিচিত নম্বর ব্যবহারের ক্ষেত্রে জরিমানা। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে টিনের কথা, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এটা প্রত্যেকটা যারা ইনকাম ট্যাক্স দেন সবারই TIN একটা পার্সোনাল একটা কর প্রদানকারী পরিচিত একটা নাম্বার থাকে। সেই নাম্বারটা যদি ভুয়া হয় সেক্ষেত্রে আপনাকে কী পানিশমেন্ট দেওয়া হবে সেখানে বলা আছে সেকশন 124-এতে। আচ্ছা, তারপর হচ্ছে নোটিশ পরিপালন না করার দণ্ড সেকশন 126-এ। রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ ব্যর্থতা দণ্ড ধারা 127। আয় গোপন করার ক্ষেত্রে অর্থদণ্ড ধারা 128-এ। আয় গোপন করার অর্থদণ্ড, আপনার বাড়ি আছে 4টা, ইনকাম আছে অনেকগুলা, কিন্তু আপনি সেখানে উল্লেখ করেন নাই কিংবা উল্লেখ করেছেন একটা কথা, বাকিগুলো কথা উজ্জ্ব রেখেছেন, সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স অথরিটি পানিশমেন্ট দিতে পারেন। আচ্ছা, আমি আজকে যতটুকু পড়িয়েছি আপনাদেরকে ইতিপূর্বে ক্লাসগুলোর সঙ্গে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করবেন, তাহলে একটু বুঝতে ইজি হবে। আর এই আইনের বিষয়গুলো হচ্ছে আসলে মুখস্থ করা কিছু নাই, সেখানে মূল বিষয়গুলো বুঝে জাস্ট পরীক্ষায় টাচ করে যেতে হবে। যেমন সেকশনগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে আজকে যে ক্লাসটা পড়িয়েছি প্রথম থেকে, সেটা প্রথমে আমি পড়েছি সেকশন 3 কথা, ইনকাম ট্যাক্স অথরিটির কথা, সেকশন 11-এর কথা বলেছি, তারপর হচ্ছে তাদের পাওয়ার্স, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তারা কারা, এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালের কথা বলেছি। সেকেন্ড যেটা পড়িয়েছি অপরাধ এবং দণ্ড ক্ষেত্রে, সেখানে আমি পড়িয়েছি যে যারা অফেন্স করবেন, যারা মিথ্যা আশ্রয় নেবেন, তথ্য গোপন করবেন, ভুল তথ্য উপস্থাপন করবেন, অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন, তাদের ক্ষেত্রে জরিমানার ব্যবস্থা আছে। এখন এই জরিমানাগুলো সেকশন কত থেকে শুরু হয়েছে? সেকশন 123 থেকে 133 ও সেকশন 137 এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমি নেক্সট ক্লাসে আর ডিটেলস পড়ানোর চেষ্টা করবো, অপরাধ এবং দণ্ড সম্পর্কে আরেকটু আলোচনা করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত থাকবেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।